পাশাপাশি দুদিন আগে আরেকটা বৈঠক হয়েছিল, যেখানে দাঁড়িয়ে 26-এর নির্বাচনের প্রস্তুতি কীভাবে তথ্যভিত্তিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের বাস্তবতার দাঁড়িয়ে নির্বাচনী কাঠামো, সাংগঠনিক কাঠামো এবং প্রচার গড়ে তোলার ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে। সেটা আজকে জেলাতে আমাদের ভাব মারা গিয়েছিলেন। আজকে রতুয়ায় সেখানে শোক সভা হবে, সেখানে যাব। আপনারা জানেন এই সময়ে একটা বড় চ্যালেঞ্জ আমাদের দেশের সামনে এসেছে, আমাদের যুক্তরাষ্ট্র কাঠামো। আমরা সংবিধানে যুক্তরাষ্ট্র কাঠামো এই জন্যই মেনে নিয়েছি এবং তৈরি করেছি তিল তিল করে জাতীয় সংহতি এবং মানুষের ঐক্য গড়ে তোলার জন্য। কারণ আমাদের একটা দেশ হচ্ছে বহুভাষিক, নানান ভাষা আছে, ছোট বড় মিলিয়ে। তার উপর দাঁড়িয়ে ধর্ম আলাদা আলাদা আছে, বেশভূষা আলাদা আছে, খাদ্যাভ্যাস আলাদা আছে। তার উপর দাঁড়িয়ে আমরা 190 বছর ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে যে ঐক্য তৈরি হয়েছিল, সেখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে রাখো মিলন মহান, এই ঐক্যের সুরটা আমাদের সংবিধানের মধ্যে আছে। আজকে বিজেপি যারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, তারা প্রথমত সাম্রাজ্য বিরোধী স্বাধীনতা আন্দোলনে ছিল না। সুতরাং স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য স্বরূপ যে ঐক্য, যে সম্প্রীতি গড়ে উঠেছে তার পক্ষে তারা নয়, এবং সংবিধান যেটা গড়ে উঠেছে তারও তার তারা মানে না। সংবিধান নামে শপথ নিয়েও মুখ্যমন্ত্রী আসামের বলছেন, জনগণনার সময় যদি কেউ মাতৃভাষা হিসেবে বাংলা উল্লেখ করে তাহলে তাকে বাংলাদেশি বলে ধরা হবে, বিদেশি বলে ধরা হবে। আমাদের সংবিধান অনুযায়ী যে কোনো রাজ্যের মানুষ যে কোনো রাজ্যে গিয়ে বসবাস করতে পারে, চলাফেরার অধিকার আছে। আসামে দেশভাগের আগে ব্রিটিশ সাম্রাজ্যের সময়, ব্রিটিশ শাসনের সময় বাংলা ভাষায় অধ্যুষিত এলাকা আসামের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। সেটি ওখানে ভাষা আন্দোলন হয়েছে কাছাড়ে, বরাক ভ্যালি, এবং ওখানে মানুষের ঐক্য এবং সম্প্রীতির জন্য এটা স্বীকার করে নিতে হবে। আদিবাসী, তপশিলি, সংখ্যালঘু, নানান জনগোষ্ঠী, জাতিগোষ্ঠী আছে মানুষ। অসমিয়া মানুষ আছে, তারপর অন্যান্য ভাষাভাষী মানুষ আছে। উত্তর পূর্ব ভারতের যেহেতু কেন্দ্র, সেখানে আরো যে ছোট ছোট রাজ্য আছে সেখানকার মানুষ এখানে বসবাস করছে। আমাদের যে বড় বড় শহরগুলো গড়ে উঠেছে সেগুলো কসমোপলিটান, ওর একটি নির্দিষ্ট ভাষার লোক নেই। তাহলে ভাষাকে কেন্দ্র করে তারা এই যে বিভাজনের রাজনীতি করছে, যেটা আগে ধর্মের নামে করেছে, মন্দির মসজিদের নামে করেছে, আমরা তখন থেকে বলছিলাম এই বিভাজনের রাজনীতি। এটা একটা রাজনৈতিক দর্শন, যেখানে সমুদায়কে ভাগ করা হয়। এটা আমার মতো নয়, আমার মতো আমার ভাষা বলে না, আমার মতো খাদ্যাভ্যাস নেই, আমার মতো পোশাক নেই, আমার মতো চেহারা নয়, আমার মতো গায়ের রং নয়। এটা এক রকমের বর্ণবিদ্বেষবাদ, যেখানে পৃথিবীব্যাপী আমরা দেখেছি আফ্রিকা, আমেরিকা কিরকম সাদা কালোর মধ্যে রং ভেদ করা হতো। দক্ষিণপন্থীরা এটা করে, যখন জনগণের ওপর আর্থিক বোঝা চাপিয়ে দেয়, জিনিসপত্রের দাম বাড়ে, বেকারি বাড়ছে, সংকট হচ্ছে, যখন কর্পোরেট কিছু পুঁজিপতির হাতে অসংখ্য মুনাফা জমা হচ্ছে, মুনাফার পাহাড় জমা হচ্ছে, তাদের সাথে যখন আমাদের ব্যাংক, বিমা, পোস্ট অফিস এসব বেসরকারীকরণ করে, যখন আমাদের খনি, আমাদের জলা, আমাদের চর, আমাদের ঝর্ণা, আমাদের পাহাড়, আমাদের টিলা, এই সবগুলো যখন তারা কুক্ষিগত করার চেষ্টা করে, তখন মানুষকে ভাগ করার জন্য এই ধরনের বিভাজনের রাজনীতি। এটাই দক্ষিণপন্থী রাজনীতি। আমরা দক্ষিণপন্থীর বিরুদ্ধে প্রথম থেকে বলি। তাই দক্ষিণপন্থী রাজনীতি এবং তার সঙ্গে দাঁড়িয়ে হচ্ছে এই তোমার ধর্মনিরপেক্ষতা রক্ষা করা এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষা করা একটা বড় চ্যালেঞ্জ। আবার কেউ কেউ ধর্মের নামে ভাগ করছে, আবার ভাষার নামে বলছে লড়াই করবো। কেউ কেউ ভাষার নামে করছে, আবার ধর্মের নামে একটু মন্দির মসজিদ গড়ে তুলি আর কি। দীঘার জগন্নাথ মন্দির করে দিচ্ছি, বা হচ্ছে রাম মন্দির করে দিচ্ছি। এটা হচ্ছে এক রকমের রাজনীতি। যখন মানুষের সংকট হচ্ছে, 100 দিনের কাজের টাকা নেই, 100 দিনের কাজ নেই, হাইকোর্ট যখন বলেছে 100 দিনের কাজ পয়লা আগস্ট থেকে শুরু করতে হবে, তখন মালদার মতো জেলা, যেখানে একেবারে ভীষণভাবে দুর্নীতি হয়েছে 100 দিনের কাজ নিয়ে, সেটা নিয়ে কেন্দ্র সরকার কোনো ব্যবস্থা নেয়নি। দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আইনে আছে যে তোমাকে প্রথমে লেখা আছে, ওই আইন যখন মনমোহন সিং এর সরকার আমরা সমর্থন করেছিলাম, তখন 100 দিনের কাজে আইন তৈরি হয়েছিল। সে আইনে স্পষ্ট লেখা আছে সরকার টাকা বন্ধ করতে পারে কেন্দ্রীয় সরকার, কিন্তু তার আগে টাকা যদি নয়ছয় করে, দুর্নীতি হয়, তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, আইনি ব্যবস্থা নিতে হবে। সে ব্যবস্থা নেয়নি, তো টাকা বন্ধ করে দেয়।
আর তৃণমূল কংগ্রেস এটা নিয়ে অনেক নাটক করেছে, ভোট করেছে, হইচই করেছে, কিন্তু কাজ বন্ধ হয়ে যাচ্ছে। জব কার্ড যাদের হওয়ার কথা তাদের জব কার্ডের নাম কেটে দিচ্ছে, যাদের জব কার্ড আছে তাদের কাজ পাচ্ছে না, যারা কাজ করেছিল তারা টাকা পাচ্ছে না। আর এই জেলায় তো আমরা একেবারে দুর্নীতি হাতে নাতে ধরেছি, আরো তথ্য আমরা যোগ করেছি। সেটা নিয়ে আমাদের গোটা দেশে যখন লড়াই আছে তখন ওরা মানুষকে ভাগ করছে। লড়াই মানে আরো এক কথা, যেমন গোটা দেশে সাধারণ ধর্মঘট করলো, তখন কে কোন প্রদেশের কার কি ভাষা কার কি ধর্ম নয় সব এক কাট্টা হয়েছে, সরকারের নীতির বিরুদ্ধে লড়ে। তখন দেখা গেল বিজেপি তৃণমূল এক কাট্টা হয়ে গেল। বিজেপির কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে যখন ধর্মঘট ডাকা হচ্ছে তখন সবচেয়ে বেশি তৃণমূলের পুলিশ এবং রাজ্য সরকার এবং মমতা ব্যানার্জির দল তারা বেশ সক্রিয় হয়ে গেল। কেন? তাহলে নীতিগত প্রশ্নে ওদের মধ্যে কোনো তফাৎ নেই। আর এখনকার এই যে ভাগ করার রাজনীতি হচ্ছে তাতে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসামে মুখ্যমন্ত্রী কথা বলতে পারলেন কারণ আসামের মানুষকে আগে অসমিয়া এবং ভাষী এবং বাংলাভাষী তার সঙ্গে হিন্দু মুসলমান করে ভাগ করা হয়েছে। এখন বাংলাদেশে তকমা দিয়ে আরো ভাগ করা হচ্ছে। কিন্তু মানুষ যখন ভাগ হয়ে যায় তখন শাসক দল নিজের যে ইচ্ছা সেটাকে চাপিয়ে দেয়। বিহারে আমরা দেখছি নির্বাচনের আগে স্পেশাল সামারি ইন্টেন্সিভ রিভিশন এর নাম করে বলছে এত লক্ষ বাদ দেবো, অত লক্ষ বাদ দেবো। আচ্ছা, ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আসামে এইভাবেই করা হয়েছে, এনআরসি সিএ করার আগে ডি ভোটার করা হয়েছে, ভোটার লিস্টের নামে ডি লাগিয়ে দেওয়া হয়েছে ডাউটফুল, তারপরে ডিটেনশন। আবার এই ডাউটফুলটা আমাদের রাজ্যে ভোটার লিস্টে সবচেয়ে প্রথম শুরু করেছিলেন মমতা ব্যানার্জি। এই যে 21শে জুলাই এত বড় করে ফাঁদে তিনি এটাই বলেছিলেন যে ভোটার সচিত্র কার্ড দিতে হবে বলে মহাপ্রাণ অভিযান করেছেন, দাবিটা করার পর ইলেকশন কমিশনের কাছে। কারণ বলেছিলেন ভোটার লিস্টে অনেক নাম আছে বাংলাদেশি বিদেশি। 2006 সালের আগে যখন উনি এনডিএর সঙ্গে ছিলেন, রাজবাড়ী বাজপেয়ীর সঙ্গে ছিলেন, তখন পার্লামেন্টে এই ভোটার লিস্ট ছুড়ে মেরেছিলেন যেটাতে অনেক বাংলাদেশি নাম আছে। ঠিক আজকে হেমন্ত বিশ্ব শর্মার আগে 78 সালের মঙ্গলদৈতে অসমী উগ্র জাতীয়তাবাদী আন্দোলনের সূত্রপাত হয়েছিল এটা বলে যে মঙ্গলদৈ উপনির্বাচন করতে দেব না কারণ এখানে বাংলাদেশি ভোটার আছে, ভোটার লিস্টের নাম আছে। এইভাবে সূত্রপাত হয়। সেখান থেকে বিজেপি আরএসএস এর রাজনীতি আজকে এই জায়গায় এসছে, যারা ভাষার নামে উড়িষ্যা থেকে, গুজরাট থেকে, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র, আসাম, ছত্তিশগড় বাংলাভাষী মানুষের উপর অত্যাচার নামিয়েছে। সবচেয়ে দুর্বল প্রান্তিক মানুষ, পরিযায়ী শ্রমিক, এই জেলার লোকটা অনেক বেশি যায়, আদিবাসী, তপশিলি, মতুয়া, যারা উদ্বাস্তু মানুষ ওইসব জায়গায় গিয়ে বসবাস করেছেন তাদের ওপর আক্রমণটা নেমে আসছে। এটা আনডকুমেন্টেড একটা কমিউনিটি হয়। মধ্যবিত্ত মানুষজন পাস করেছে, সার্টিফিকেট আছে, বার্থ রেজিস্ট্রেশন আছে, কিন্তু একটা বড় অংশের প্রান্তিক মানুষ তাদের ঠিকানাই থাকে না, তার ডকুমেন্টেশন থাকে। আজকে তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, কেউই বাদ যাবে না। সেজন্য আমাদের কাছে এই লড়াই আমরা গোটা রাজ্য জুড়ে করছি এবং দেশের যে প্রান্তে যেখানে আক্রান্ত হচ্ছে সেখানে আমাদের পার্টি কর্মীরা, আমাদের ট্রেড ইউনিয়ন কর্মী, পরিযায়ী শ্রমিকের সংগঠন তারা পাশে দাঁড়াচ্ছে। আর যে যাদের উপর আক্রমণ হচ্ছে অনেককে এরকম আছে, এদেশের নাগরিক, এই জেলার নাগরিক, পাশে মুর্শিদাবাদের নাগরিক, দিনাজপুরের নাগরিক, তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, কোনো ডকুমেন্ট দেখার চেষ্টা করছে না এবং বাংলাদেশ থেকে আবার ফেরত পাঠানো হচ্ছে। এই যে বাংলাভাষী মানুষকে নিয়ে পিক খেলা হচ্ছে, এটা আমি আমরা বলতে পারি। তৃণমূল কংগ্রেস বলা হয়েছে ভাষা আন্দোলন করা হবে বাংলা, এটাকে আপনারা সমর্থন করছেন? কি আন্দোলন করবে? প্রথম কথা হচ্ছে কি আন্দোলন করবে, কেন করবে? এটা যেমন সরকারে থাকে তখন সরকার কতগুলো নিয়ম নীতি ঠিক করে এবং সেটাকে লাগু করে, আইন ও শাসন প্রতিষ্ঠা করে, সেগুলো তো করছে না। যদি এখানে কর্মসংস্থান হতো তাহলে এখানকার ছেলেমেয়েরা বাইরে গিয়ে তো পরিযায়ী শ্রমিক হতো না। সরকার তো কাজ এটা। আর এখন তো সংকটটা তো ভাষার নয়, মমতারই সংকট তৈরি করেছেন এই বাংলা ভাষায় ঝাপাং লিখে দিয়ে। কিন্তু তিনি তো আমাদের ভাষার শিক্ষাটাকে বন্ধ করে দিচ্ছেন। বাংলা মাধ্যমে যে স্কুলগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, বাংলা পড়াশোনা করলে কেউ চাকরি বাকরি পাচ্ছে না, সেটা ড্রপ আউটস হচ্ছে। তো সেটা তিনি করুন, ভাষা আন্দোলন তো অপমান করছেন। যারা শহীদ হয়েছে ভাষা আন্দোলনে, সে কাছাড়ে হোক, সে পূর্ব পাকিস্তানে হোক, সেটা তো নিজের ভাষার অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য।
আজকাল তো দাঁড়িয়ে বাংলা ভাষাভাষীর মানুষের উপর অত্যাচার হচ্ছে। তখন তার দরকার ছিল বিধানসভায় একটা রেজলিউশন নিয়ে আসা। সরকারের তো কাজ এটা, মিছিল করা নয়। যাদের কোনো আওয়াজ নেই তারা মিছিল করে। আচ্ছা, আপনি যদি কাউকে মাইনে চান, বাড়াতে চান, আপনি মিছিল করবেন, মালিকটাকে মিছিল করবে। এটা বুঝতে হবে। সেই প্রস্তাব আনলেন, সেই প্রস্তাবের কপি কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্যের অ্যাসেম্বলিতে পাঠানো উচিত যে আমাদের ভাষা রাজ্যের মানুষের উপর অত্যাচার হচ্ছে বন্ধ। কেন্দ্রীয় সরকারকে মনে করে দেওয়া উচিত ছিল যে আমাদের দেশের সংবিধানে যেটাই বললাম, যে কোনো রাজ্যে বসবাস করতে হবে যে কোনো রাজ্যের মানুষ। তাহলে এখানে যখন অন্য রাজ্যের মানুষ বসবাস করছে, তার নিরাপত্তা যেমন ধ্যান করার কথা, আমাদের রাজ্যের মানুষ আমার অন্য রাজ্যে আছে, সংবিধান অনুযায়ী কেন্দ্র তালিকার মধ্যে এটা অন্তর্ভুক্ত। কেন্দ্র সরকারের দায়িত্ব, কেন্দ্র সরকারের দায়িত্ব যে অন্যান্য রাজ্য থেকে আগত মানুষের যাতে সুযোগ সুবিধে অধিকার সুরক্ষা দেখা যায়। তো সেটা তাকে মনে করে দেওয়া উচিত। তিনি লিখেছেন প্রধানমন্ত্রীকে। 3, দিল্লিতে যখন আমাদের বুলডোজার দিয়ে যখন বস্তি ভেঙে দিচ্ছে, তেলেঙ্গানায় যখন পরিযায়ী শ্রমিকদের পুরল, তখন আমাদের সংসদীয় দল পাঠানো দরকার ছিল। পাঠিয়েছে পার্লামেন্টের মেম্বারদের এইসব জায়গাগুলো পাঠানো ছিল। আমরা যখন এমপি ছিলাম এবং বামফ্রন্ট সরকার ছিল, তখন এরকম বাংলাদেশে মহারাষ্ট্র থেকে দিল্লি থেকে বিতরণের কথা বলা হতো, তখন আমাদের সংসদীয় প্রতিনিধি আমরা যেতাম। আর দিল্লিতে একটা অফিসার থাকে রেসিডেন্ট কমিশনার, সে তো মুখ্যমন্ত্রীকে কি খাওয়া দাওয়া করবে, কবে আসবে যাবে সেটা করবে। সেই রেসিডেন্ট কমিশনার উচিত ছিল দিল্লিতে সব রাজ্যের রেসিডেন্ট কমিশনার আছে, তাদেরকে যেমন অ্যাম্বাসাডার থাকে বিভিন্ন দেশে, ওখানে রেসিডেন্ট কমিশনারকে করা হবে যে আমাদের লোকদের উপর অত্যাচার কেন হচ্ছে বলো। আর জেলার ডিএম এর তরফ থেকে সেই ডিস্ট্রিক্ট ডিএমকে চিঠি লেখা যে আমার জেলার অমুক অমুক লোকজন ওই তোমার গিয়ে হরিরামপুরের হোক বা তোমার গিয়ে হরিশ্চন্দ্রপুরের হোক বা হরিহরপাড়ার হোক, যে এদেরকে উপর অত্যাচার হচ্ছে, তুমি এটা বন্দোবস্ত করেনি। প্রশাসনের কাজ তিনি করছেন। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের অর্ডার মানল না এবং হলফনামাকে বলছে আধার কার্ড এবং রেশন কার্ড এটা ভোটার কার্ড নয়, প্রয়োজনে জন্ম সার্টিফিকেট চাওয়া হতে পারে। কিভাবে দেখছেন? তার মানে কি, সংবিধানের প্রত্যেকের দায় এবং দায়িত্ব নির্দিষ্ট আছে। কে নাগরিক নয়, এটা দেখার দায়িত্ব ইলেকশন কমিশনের নয়। ইলেকশনের কমিশন কাজে হচ্ছে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা এবং শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দেওয়ার তার ব্যবস্থা করা। সেখানে সে ব্যর্থ। এই তামান্না খুন হলো বাই ইলেকশনের দিনে, রেজাল্টের দিনে। কি করেছে ইলেকশন কমিশন? এই যে শাসিয়েছে যে তুমি যদি ভোট না দাও তাহলে শাসক দলকে তাহলে বোমা মারবো, সেখানে কি করছে ইলেকশন কমিশন? যেটা যার কাজ সেটা করছে না। আর সংবিধানে যে দায়িত্ব নির্দিষ্ট আছে সেটা মানতে হয়। সুপ্রিম কোর্টের আদেশ মান্য, সেটা তোমার বিরুদ্ধে গেলেও মানতে হয়। এই যে ভাইস প্রেসিডেন্ট কেন পদত্যাগ করতে হলো? কারণ বিচার ব্যবস্থার সঙ্গে পাঙ্গা নিচ্ছিল ক্ষমতা, ভাইস প্রেসিডেন্টকে চলে যেতে হয়েছে। দরকার ইলেকশন কমিশনকে চলে যেতে হবে, কারণ সাংবিধানিক ব্যবস্থাকে তারা ভেঙে তছনছ করতে চাচ্ছে। আর বিজেপি ইলেকশন কমিশনকে, যেমন রাজ্য নির্বাচন কমিশনকে মমতা ব্যানার্জি তৃণমূল ব্যবহার করেছে, সেরকম কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বিজেপি ব্যবহার করছে নিজের স্বার্থে। দাদা, বিহারের 73 লাখ ভোটার লিস্ট থেকে 73 লাখ ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়েছে। কি বলেছে বিহার কমিশন? প্রথম কথা হচ্ছে সবে ফর্ম জমা হয়েছে, সেই ফর্মগুলো পরীক্ষা হবে, তারপর রিপোর্ট বার করবে। মিডিয়া থেকে একটা ভয়ের কথা তৈরি করা হচ্ছে। কালকে মুখ্যমন্ত্রী বলেছেন 40 লক্ষ, বলেননি 46 লক্ষ, আর তুমি 76 লক্ষ বলছো। বিজেপি বলল 4 কোটি 2 কোটি, এরকম করে সংখ্যা বলে। যে দেশে 2021 সালে জনগণনা হওয়ার কথা ছিল, জনগণনাই হলো না, তার মধ্যে বলে যাচ্ছে এত হিন্দু এত মুসলমান, সংখ্যা নেই। আর এখন ফর্ম ফিল আপ করা হয়েছে, ইলেকশন কমিশন সেই ফর্মগুলো ফিল আপ করে তারপরে ফ্রেশ ভোটার লিস্ট বার করবে। আদৌ যদি করে তখন সংখ্যাটা জানা যাবে। তোমাদের কাছে তো হয় ওরকম বিজেপির দ্বারা পরিবেশিত তথ্য নিয়ে হইচই প্রমাণ। এইরকম কি এর আগে কোনদিন হয়েছে আমাদের দেশে? আমাকে জিজ্ঞেস করা আগে তো মমতা ব্যানার্জি জিজ্ঞেস করা ছিল, পেয়ারের লোক হিমন্ত বিশ্ব শর্মা, মমতা ব্যানার্জি আর ধানকার দার্জিলিংয়ে গোপন বৈঠক করেছিল আরএসএস এর নির্দেশে। হিমন্ত বিশ্ব শর্মা আরএসএস বার্তা নিয়ে এসেছিলেন। আর তোমরা তো আগে লিখতে ধানকারের সঙ্গে মুখ্যমন্ত্রীর কত যুদ্ধ চলছে, মিথ্যা কথা বলতে বা মিথ্যা কথা লেখানো হতো তোমাদের দিয়ে। তারপরে যখন উপরাষ্ট্রপতি করা হলো তখন এই 3 জন মিলে ওখানে আলোচনা করেছিলেন। ছবিটা একটু ভালো করে দেখে নিও। যেরকম ডেলোতে সুদীপ্ত সেনের সঙ্গে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হওয়া সংরক্ষণের জন্য গেল করেছিলেন।
যেদিক থেকে তিনি উপরাষ্ট্রপতি হয়েছেন, এটাকে বলে মোর লয়াল দ্যান দ্য কিং। তিনি অনেক বেশি আরএসএস, অনেক বেশি বিজেপি, এটা প্রমাণ করার জন্য অনেক বাড়তি কথা বলছিলেন, যতটা আরএসএস বিজেপি এখন বলেন, ধাপে ধাপে বলবে, ভবিষ্যতে বলবে। উগ্র সাম্প্রদায়িকতার কথা বলছেন, যেটা সাংবিধানিক জায়গায় বসে বলা যায় না। এমনকি রাজ্যসভা পরিচালনা করতে গিয়ে তিনি একেবারে দলীয় মনোভাব দেখাচ্ছিলেন। মাঝে মাঝে সবাইকে একে বার করে দাও, ওকে বার করে দাও, ওকে সাসপেন্ড করে দাও করছিলেন। এখন তিনি শারীরিক কারণ দেখিয়ে, অসুস্থতার কারণ দেখিয়ে, আমি তার সুস্থতা কামনা করি, কিন্তু যেদিন সেশন শুরু হচ্ছে তখন হঠাৎ শরীর বিগড়িত নয়। তাহলে এর মধ্যে এটাই বিজেপি যেভাবে রাষ্ট্র চালাচ্ছে, দেশ চালাচ্ছে, তাতে অনেক কিছু গোপন আছে যেটা নাগরিক জানতে পারছে না, তোমরাও জানতে পারছো। আর ইনভেস্টিগেটিভ জার্নালিস্টও নেই, আমাকে জিজ্ঞেস করে কী হবে? তাহলে তথ্য খনন করে বার করতে হয়, তাহলে সত্যটা বার করতে হয়। খবরের কাগজগুলো সত্য খুঁজে বার করতে পারে না, মিডিয়া এখন বার করে না। যা এ বললো, এও বলেছে, সে বলেছে, সে বলেছে বলে খবর করা হয়। আর দ্বিতীয় হচ্ছে সত্য খননও করে না। আগে সব অন্তর্তদন্তমূলক প্রতিবেদন বেরোতো, তাতে ভেতরকার আন্দার কি বার করা যেত, সেই সাংবাদিকতা এখন শেষ হয়ে গেছে। উপরাষ্ট্রপতি কি আছে যাওয়াই জিজ্ঞেস করছি না, এটা তো সাংবাদিকদের কাজ, ভেতরে খবর যাওয়ার করা। এই সাংবাদিকতার গুণগুলো নষ্ট হয়ে গেছে আমাদের এই দলের ও দলের পত্রপত্রিকা হয়ে গিয়ে। বুঝলি, যা ধন করে ইস্তফা কি তারা জোট রাজনীতি? মমতা ব্যানার্জি বলুক যে আমি কোনো বিরুদ্ধে রাস্তায় নামবো, এটা তার বড় সমস্যা। তৃণমূলের খুন হচ্ছে, শিশু খুন হয়েছে, বয়স্ক মানুষ খুন হচ্ছেন, ব্যবসায়ী খুন হচ্ছে। কালকে 21শে জুলাইতে তোমরা দেখেছো, এই মালদার একজন যার স্বামী খুন হয়েছে, সেও গেছে, যারা খুন করেছে তারাও গেছে। এরকম একটা দল তৈরি করলে পুরোপুরি বাদ এবং আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, আইনের শাসন নেই। আর পুলিশের কাজ হচ্ছে সরকারি দলের তাবেদারি করা। এই দক্ষিণ দিনাজপুরে ধর্মঘটে যখন নেমেছে তাদের উপর আক্রমণ করেছে, মাজিদুর রহমানকে চড় মেরেছে। আমরা হাইকোর্টে টেনেছি আমরা কথা বিষয়টাকে, তখন পুলিশ সক্রিয়। অর্থাৎ যখন ধর্ষণ হচ্ছে, যখন খুন হচ্ছে, যখন দাঙ্গা হচ্ছে, তখন পুলিশকে দেখা যাচ্ছে। দাদা, নাগরিকতার নাম করে কার্ড করিয়ে শান্তনু ঠাকুর টাকা তুলেছেন, এই অভিযোগ করেছে মমতা ঠাকুর। কালকে প্রেস কনফারেন্স হয়েছে, বলেছি এসেছিল, এবং এখানে দাঁড়িয়ে বিজেপি তৃণমূল তারা দুজনেই মতুয়াদেরকে বুঝিয়েছিল যে আমরা কার্ড দিয়ে দেবো, আমাদের স্মরণে এসো, আমরা তোমাকে নাগরিকতা দেবো। কিন্তু এখন সবচেয়ে বেশি বিপদে এই মতুয়া মানুষগুলো পড়েছে, সরল মনা মানুষ, কিন্তু তাদেরকে বিজেপি ধোঁকা দিয়েছে। আর মহারাষ্ট্রে যাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশি বলা হচ্ছে, জেল দেওয়া হয়েছে, তাদের সবার কাছে এই মতুয়ার কার্ড ছিল, মতুয়া মহাসংঘে শান্তনু ঠাকুর দেওয়া। আর এখন তো তোমার কি মমতা ঠাকুর অভিযোগ করেছে এটা টাকার বিনিময়ে সব কার্ড দেওয়া হয়েছে। আসলে তৃণমূল যে একটা দুর্নীতি চক্র ভেসেছে, তার সঙ্গে বিজেপি তার বাইরে নয়, এই তৃণমূল থেকেই তো সব বিজেপি হয়েছে। এসএসসি পরীক্ষার আবার আমাকে জিজ্ঞেস করছো, এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন, জিজ্ঞেস করো স্কুল সার্ভিস কমিশনকে। স্কুল সার্ভিস কমিশন তৈরি করেছিল মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, তার শিক্ষা দপ্তর, তাকে জিজ্ঞেস করো কত অপদার্থ। 26,000 জনের চাকরি গেছে, একটা সুষ্ঠু পরীক্ষা নিতে পারে না, টাকা নিলাম করে বিক্রি করেছে, কিনেছে। আর তারপরে ইডিসি নিয়ে কত অপদার্থ, যে তদন্ত করে এখনো পর্যন্ত হদিশ করতে পারছে না যে কে কাকে টাকা দিল, টাকাগুলো কোথায় গেল, সব টাকা উদ্ধার হলো না কেন। দাদা, একটা লাস্ট প্রশ্ন, সেটাতে আপনি প্রথমে বললেন যে 26-এর নির্বাচনকে সামনে রেখে প্রযুক্তিগত কিভাবে প্রযুক্তিগত বলতে কি হয়েছে বা কি ধরনের আপনাদের? এই যে তোমরা এখানে যে বুক রেখেছো, এর মধ্যে কর্ডলেস আছে, এটা প্রযুক্তি। এই যে আমি তোমার কথা বললাম, তুমি নোট করছো, এটা আগের প্রযুক্তি। আর অনেকে মোবাইলে রেকর্ড করছে, এটা হচ্ছে নতুন প্রযুক্তি। তাহলে ধাপে ধাপে নতুন নতুন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। অন্য দলগুলো কী করে, বিভিন্ন কোম্পানিকে, দেশি বিদেশি কোম্পানিকে নিয়োগ করে, কোটি কোটি টাকা খরচা করে। আমরা আমাদের ছাত্র যুবক, আমাদের অল্পবয়সী ছেলে মেয়ে, আমাদের যারা শিক্ষক, আমাদের যারা এই ধরনের আইটি সেক্টরে কাজ করে, কম্পিউটার যারা ছেলেপুলে আছে, তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে এই ধরনের প্রকৌশলগুলো সম্পর্কে ওয়াকিবহাল করি।
এবং তাকে কাজে লাগানোর চেষ্টা করি। সেসব ব্যাপারে ওয়ার্কশপ হচ্ছে এবং তার এটা আমরা নিজস্ব করছি। আর কতটা করছি বুঝতে পারছি, মমতা ব্যানার্জি চিৎকার করছেন যে সোশ্যাল মিডিয়ায় সিপিএম কোটি কোটি টাকা খরচা করছে, এই এখান থেকে মনে হচ্ছে কোটি কোটি টাকা খরচা করছে। আমার মাত্রাতে আমরা এসব বলেছি, দুটো কম্পিউটার নিয়ে 4টে ছেলেকে নিয়ে কীভাবে এই প্রযুক্তিকে ব্যবহার করতে হবে সেটা আমরা শেখাবো। দাদা মোদির পর ইলেকশন কি একাই লড়বেন? দিল্লি দূর আসছে, মমতা ব্যানার্জি দিল্লিতে যাবেন, সরকার করবেন বলেছেন, এবং কংগ্রেস দলকে সিদ্ধান্ত নিতে হবে। এটাই তো নিয়ম। তুমি যদি কারোর সঙ্গে বন্ধুত্ব করো, তুমি সিদ্ধান্ত নিলে হবে? দুজনকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা বলেছি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যারাই থাকবে তাদের সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হব। এবার তাদেরকে ঠিক করতে হবে তারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, এবং দ্বিতীয় সিদ্ধান্ত দিতে হবে তারা আমাদের সঙ্গে আসবে কেন। দাদা সবাই করছে মাস্টার প্ল্যান না মাস্টার স্ট্রোক। দুটো ভোটে তো অভিষেক আর মমতার দেবের ছবি লাগিয়ে দিয়ে ভোট জিতে গেল, এখন হাবুডুবু খাচ্ছে। গত 2 সপ্তাহ ধরে 3 সপ্তাহ ধরে ঘাটাল ঢুকছে, তখন সরকারের কোনো দেখা নেই। এবং সেখানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় ব্যর্থ। কারণ যেভাবে আমাদের সেচের পরিকল্পনায়, যেভাবে আমাদের ড্যামের পরিকল্পনায়, যেভাবে জল ছাড়ে এবং যেভাবে ওই ঘাটাল ময়না বেসিনে ওখানে যেভাবে বন্যা প্রতিরোধের জন্য যে ব্যবস্থা করা উচিত আজ পর্যন্ত সেটা করা হয়নি। এখনও ঘাটাল মাস্টার প্ল্যানের নামে একটা দুর্নীতি হয়েছে, যেমন দেবচাপাচাঙ্গিয়াকে দুর্নীতি ফাঁস করেছে, এটাও করবো। আসলে কিছু বুলডোজার দিয়ে, কিছু পেলোডার দিয়ে, কিছু মাটি কেটে মাটির ব্যবসা করা হচ্ছে, তাতে আরো বেশি অপব্যয় করা হচ্ছে, তাতে আরো বেশি দাদা একটা আমার প্রশ্ন আছে। সত্যি বিপন্ন আরো একটি ভাষা আন্দোলন কি জরুরি, না এটা রাজনীতি করা হচ্ছে? বাংলা ভাষা গোটা বিশ্বে প্রায় সব দেশে বাংলাভাষী মানুষ আছে। এশিয়ায় প্রথম নোবেল পুরস্কার পায় বাংলা ভাষায় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দুটো দেশের জাতীয় সঙ্গীত লেখা হয়েছে বাংলা ভাষায়। আমাদের দেশের জাতীয় সঙ্গীতের সঙ্গে একটা এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।